হতেই পারে যে 40টা যেহেতু কোশ্চেন, এখানে তো আর তোমাদের ওরকম অপশন কিছু নেই যে 4টের মধ্যে 2টো করতে হবে, 40টাই তোমাকে করতে হবে। ফলত এটা হতেই পারে যে 2 নাম্বার বা 4 নাম্বারের প্রশ্ন উত্তর হলো না। ম্যাথের ক্ষেত্রে যে প্যানিকটা তৈরি হয় যে আমি তো ক্লাস 10 পর্যন্ত ফুল মার্কস পেয়েছি, তাহলে এখন আমার 2টো প্রশ্ন সলভ হচ্ছে না কেন? হতেই পারে, কারণ সাবজেক্টটা তো ম্যাথামেটিক্স। ফলত এটা যে কোনো মুহূর্তে হতে পারে যে 2টো কোশ্চেন সলভ হলো না ওই সময় হলে, তো সেটা নিয়ে প্যানিক করবে না। নতুন আর একটা ভিডিও, অন্যান্য সব সাবজেক্টে যেমন সাজেশন ভিডিও আসছে, তো ক্লাস 12 থার্ড সেমিস্টার ম্যাথ নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। সবাই প্রচুর প্রচুর কমেন্ট করেছিলি যে স্যার ম্যাথের সাজেস্টিভ কোনো ভিডিও, ম্যাথের যদিও সেই অর্থে কি সাজেশন হয় নাকি সত্যি করে কোন জায়গাগুলো পড়ে গেলে 40-এ 40টাই কমন পেয়ে যাবো বা একই সেই টাইপের অঙ্ক পাবো, তার জন্য বলার জন্য আজকে আমাদের সাথে আছেন গণিতের বিশিষ্ট শিক্ষক অর্ক চট্টোপাধ্যায় স্যার। স্যার আপনাকে স্বাগত। স্যার ওদের প্রথম মানে ম্যাক্সিমাম আমি প্রচুর কমেন্ট পেয়েছি, অঙ্কের ধরুন অনেকের প্রিপারেশন সেভাবে এখনো হয়নি, বা কোন জায়গাগুলো দেখে যাবে সাজেস্টিভ জায়গাগুলো একটু বলে দিলে ভালো। প্রথম কথা দেখুন, মানে সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অবজেক্টিভ প্রশ্ন। তো সবার মধ্যে একটা ধারণা থাকতে পারে যে তার মানে ছোট ছোট প্রশ্ন আসবে, সহজ প্রশ্ন আসবে, বা আমরা বাকি সাবজেক্টের ক্ষেত্রে দেখি যেমন 1 লাইনার প্রশ্ন জানলে লিখতে পারবো, না জানলে পারবো না। ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ম্যাথের ক্ষেত্রে মানে বেসিক্যালি ওই যে আমরা আগে মানে আগের যে প্যাটার্ন ছিল তাতে 1 নাম্বার, 2 নাম্বার আর 4 নাম্বার 5 নাম্বার প্রশ্ন থাকতো। মানে এবার এই এখন কি হবে, এখন ওরকম পার্টিকুলার মানে নাম্বার যাই থাকুক, 1 নাম্বার থাকুক আর যাই থাকুক, 1 নাম্বারের কোশ্চেন মানে যে সেটা খুব সোজা স্ট্রেট প্রশ্ন এরকম না। তো সব প্রশ্নগুলোই ব্রড কোশ্চেন টাইপ হতে পারে, আবার কিছু কিছু ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এরকম কোশ্চেন হতে পারে। এবার পার্ট পার্ট করে বুঝতে হবে যে কোন জায়গাগুলো থেকে অ্যান্সারটা বেরিয়ে আসতে পারে। যেমন তোমাদের প্রথম যেটা বলার সেটা হচ্ছে রিলেশন ফাংশন যে চ্যাপ্টার রয়েছে, সম্বন্ধ এবং অপেক্ষক যে চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে যেমন ডোমেন রেঞ্জ বের করা, ক্ষেত্র ও পাল্লা যার বাংলা, এই টাইপের অঙ্ক পড়তে পারে। ডোমেন রেঞ্জের কিরকম অঙ্ক পড়তে পারে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা মানে দেখাচ্ছি। দেখো, ধরো সাপোজ আর একটা রিলেশন বললো এক্স কমা ওয়াই। তো আর যে রিলেশনটা এক্স কমা ওয়াই সেটা কেমন হবে না, ধরা যাক এক্স প্লাস 2y ইজিক্যাল টু 12। এটা একটা রিলেশন তৈরি করা হলো। তো এই রিলেশনটার ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে? তাহলে আমি যখন ডোমেন বলছি, ডোমেন মানে হচ্ছে যে কোন কোন এক্স গুলো এই রিলেশনটা রয়েছে, রেঞ্জ বলছি মানে কোন কোন ওয়াই গুলো রয়েছে। এবার আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি যে ধরা যাক এখানে ডোমেনের মধ্যে কি কি থাকবে। ডোমেনের মধ্যে 8 থাকতে পারে, 6 থাকতে পারে, 4 থাকতে পারে, 2 থাকতে পারে, এগুলো আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। আর রেঞ্জে কি কি থাকতে পারে সেটাও বের করে নিতে পারি। তাহলে এই ধরনের ডোমেন রেঞ্জের প্রশ্ন আসতে পারে। এবং বিশেষ করে এটা তো রিলেশনের প্রশ্ন, ধরো ফাংশনেরও আসতে পারে যে f(x) ইজিক্যাল টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফাংশনটার ডোমেন কি হবে? তাহলে এই ধরনের প্রশ্ন যখন পড়বে তখন ডোমেন রেঞ্জটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং এটা ম্যাট্রিক্স টাইপ কোশ্চেন। আমাদের যে কলম ম্যাচ আছে, কলম ম্যাট্রিক্সের যে কোশ্চেন হয়, যেখানে এ বি সি ডি করে 4টে অপশন এখানে তৈরি করা থাকে, এবং এই টাইপের কোশ্চেনে এই ডোমেন রেঞ্জের অঙ্ক পড়তে পারে। এটা 1 নাম্বার। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে দেখো, গ্রাফ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আমরা যদি গ্রাফগুলো জেনে থাকি, হয়তো সামান্য এরকম একটা প্রশ্ন এলো যে sin 2x এর গ্রাফ কোনটা, বলে এরকম 4টে অপশন দিয়ে দিল যে ধরা যাক এটা 0, এটা π/2, এটা পাই, এরকম ভাবে দেয়া থাকলো যে এটা কি sin 2x এর গ্রাফ, নাকি ধরা যাক 0, এখানে পাই, এখানে 2π, এখানে এরকম একটা প্রশ্ন দেয়া থাকলো যে এটা কি sin 2x এর গ্রাফ, নাকি দেখা গেল যে এইরকম একটা প্রশ্ন থাকলো যেখানে π/2, এখানে 0, এইটা একটা sin 2x এর গ্রাফ। এরকম 4টে প্রশ্ন গ্রাফিক্যাল কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, দেখো খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টার, যেটা থেকে সহজে আগেও উত্তর করা যেত, এখনো সহজে উত্তর করা যায়। ম্যাট্রিক্সে 5টা প্রশ্ন আমি বলতে পারি, 5টা, 1 2 3 করে তোমরা লিখে নাও খাতায়।
এক নম্বর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা, মানে তিনটে সমীকরণ দেওয়া থাকবে, সেটা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সেই সমীকরণ তিনটি সমাধান করতে হবে। দু নম্বর হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রমাণ করা। অর্থোগোনাল ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করতে দিতে পারে বা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এটাও প্রমাণ করতে দিতে পারে, তাহলে এটা 2 নাম্বার। 3 নম্বর হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখলে কি হবে, এইরকম একটা প্রশ্ন হতে পারে। তাহলে ম্যাট্রিক্স থেকে আমি মূলত তিনটে মানে টপিক তোমাদেরকে বললাম। একটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা। 2 নাম্বার হচ্ছে অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্সের প্রশ্নটা পড়তে পারে। 3 নম্বর হচ্ছে তোমাদের যে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসতে পারে। ডিটারমিনেন্ট পার্ট থেকে দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে সরাসরি ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল খুব ইম্পর্টেন্ট, প্রত্যেককে বলবো ক্র্যামার্স রুলের যে অসংখ্য সমাধান আছে, দেখবে ক্র্যামার্স রুলকে তিনটে পার্টে ভাঙা যায়। একটা হচ্ছে একটি মাত্র সমাধান আছে, একটা হচ্ছে কোনো সমাধান নেই, একটা হচ্ছে অসংখ্য সমাধান আছে। এই অসংখ্য সমাধান আছে ক্র্যামার্স রুলের অঙ্কটা একটুখানি তুমি ভালো করে লক্ষ্য করবে। এবার ক্র্যামার্স রুল ছাড়া আর কি আসবে ম্যাট্রিক্সে? ক্র্যামার্স রুল ছাড়া তোমার ডিটারমিনেন্ট টপিকে আর যেটা আসবে সেটা হচ্ছে সরাসরি ডিটারমিনেন্ট বিস্তৃতি না করে যে করা হয় তার মধ্যে ট্রান্সপোজ ঘটানো হয়। তাহলে ডিটারমিনেন্ট একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে, যেখানে কোনো একটা ডিটারমিনেন্টের দিয়ে দিল, বললো সেটা 4টে মান দেওয়া থাকলো, এই 4টে মানের মধ্যে যে কোনো একটা মান হয়তো উত্তর, আর সেটার ক্ষেত্রে দেখা গেল ওই ম্যাট্রিক্সটাকে আমাদের রো এবং কলাম অপারেশন করে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স একটা ইম্পর্টেন্ট টপিক। এরপরে তোমাদের মেজর যে পার্টটা চলে আসছে, সেই মেজর পার্টটা হচ্ছে ডিটারমিনেন্ট থেকে শুরু করে ওই ডেরিভেটিভ পর্যন্ত। তাহলে ওখানে কি কি চ্যাপ্টার আসছে? ফার্স্টেই বলি যে তোমাদের লিমিটের যে ফার্স্ট পার্টটা সেটা এবারে সিলেবাস থেকে এক্সক্লুড করা আছে, মানে লিমিট সরাসরি নেই। শুরুই হচ্ছে আমাদের কন্টিনিউইটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, বাংলায় সন্ততা এবং অবকলন যোগ্যতা। তাহলে সন্ততা এই যে টপিকটা অর্থাৎ কন্টিনিউইটি, এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? দেখো কন্টিনিউইটি থেকে সিম্পল কোশ্চেন আসবে, কোনো একটা ফাংশন দিয়ে দেবে, বলবে হোয়েদার ইট ইজ কন্টিনিউয়াস অর নট। কিন্তু কন্টিনিউইটি টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কন্টিনিউইটি নয়, ডিসকন্টিনিউইটি। অর্থাৎ কোনো একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস কত রকম ভাবে হতে পারে? ফার্স্ট হচ্ছে ডিসকন্টিনিউইটি 2 রকম হয়, আমরা জানি ডিসকন্টিনিউইটি কিরকম হয়। একটা হচ্ছে রিমুভেবল, আর একটা হচ্ছে নন রিমুভেবল। এই রিমুভেবল ডিসকন্টিনিউইটির দুটো ভাগ কি কি? একটা হচ্ছে আমরা বলি মিসিং পয়েন্ট, আর সেকেন্ড আমরা বলি আইসোলেটেড। নন রিমুভেবল ডিসকন্টিনিউইটি 3টে ভাগ কি কি? একটা হচ্ছে ফাইনাইট টাইপ, যাকে আমরা জাম্প ডিসকন্টিনিউইটি বলি, ইনফাইনাইট টাইপ, আরেকটা হচ্ছে অসিলেটরি। ঠিক আছে, তো অসিলেটরি বানানটা একটু ভুল আছে, আচ্ছা আমি অসিলেটরি ওসি বলে এখন ছেড়ে দিচ্ছি। তো দেখো মূলত এই যে ডিসকন্টিনিউইটিতে তোমাকে একটা ফাংশন দেবে, বলবে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, দেখো এরকম একটা পার্ট থাকতে পারে। এবার যদি ডিসকন্টিনিউয়াস হয় না, শুধু ডিসকন্টিনিউয়াস লেখা থাকবে না, লেখা থাকবে অপশন এ তে ফাইনাইট টাইপ অফ ডিসকন্টিনিউইটি, অপশন বি তে ইনফাইনাইট টাইপ অফ ডিসকন্টিনিউইটি, অপশন সি তে আইসোলেটেড ডিসকন্টিনিউইটি, অপশন ডি তে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউইটি। তাহলে এটা কোন টাইপের ডিসকন্টিনিউইটি, এইটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে রিমুভেবল মানে তার আসলে ফাংশনাল ভ্যালুতে কোনো প্রবলেম আছে বাট লিমিটিং ভ্যালু আছে। নন রিমুভেবল মানে তার অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালুতেই কোনো না কোনো প্রবলেম আছে। এবার মিসিং পয়েন্ট মানে ফাংশনাল ভ্যালুটা নেই, আইসোলেটেড মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালুটা সেম না,
ফাইনাইট টাইপ বা জাম্প ডিসকন্টিনিউটি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আছে, রাইট হ্যান্ড লিমিটও আছে, দুটোই এক্সিস্ট করছে, বাট দে আর নট সেম। তাহলে তোমাকে পরীক্ষায় এই প্রশ্নটাও করতে পারে যে জাম্পটা ক্যালকুলেট করো, তো হোয়াট ইজ দ্য জাম্প? জাম্প ইজ মড অফ লেফট হ্যান্ড লিমিট লিমিটিং ভ্যালু মাইনাস রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালু, যেটাই বেশি হবে মড হয়ে তার পজিটিভ ভ্যালুটা আমরা নেব। বা ইনফাইনাইট টাইপ অফ ডিসকন্টিনিউটি, তার লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যে কন্টিনিউটিটা হবে না বা দুটোই হবে না, এক্সিস্ট করবে না, আর অসিলেটারি যেটা অসিলেশন করে, লাইক তোমার এক্সাম্পল আছে সাইন 1/x বা সাইন π/x অ্যাট x = 0, আমরা অসিলেটারি ডিসকন্টিনিউটি দেখতে পাই। তো ডিসকন্টিনিউটি একটা টপিক হতে পারে। ডিফারেন্সিয়েবিলিটিতে একটা সুবিধার জায়গা আছে, যারা একটু মানে আউটসাইডের টপিকও পড়াশোনা করো, জয়েন্ট বা অন্য কিছুর প্রিপারেশন নিচ্ছ এনডিএ, তারা এটা জানবে যে ডিফারেন্সিয়েবল কিনা এটার বোঝার জন্য সিম্পল ডেফিনেশন হচ্ছে f dash x = লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েবিলিটি প্রুভ করি। কিন্তু অবজেক্টিভ কোশ্চেন সলভ করার একটা খুব সোজা রাস্তা হচ্ছে ডেরিভেটিভটা করে দেখে নেওয়া, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ করা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ করা, লেফট হ্যান্ডের ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল, রাইট হ্যান্ডের ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল, যে পয়েন্টে বলেছে বসিয়ে দাও, দুটো যদি ইকুয়াল চলে আসে তাহলে ডিফারেন্সিয়েবিলিটি টপিকটা জলের মতো সোজা হয়ে যাবে, এক লাইনে দু লাইনে উত্তর বেরিয়ে যাবে। যেমন তোমরা লিমিটের ক্ষেত্রে অনেকে জানবে যে লিমিট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের 0/0 বা ইনফিনিটি ফর্মে থাকলে আমরা কি করে নিতে পারি, এল হপতালস রুল বা এল হপিটালস রুল ইউজ করতে পারি, ওপরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ করে অঙ্কটা করা হয়। হ্যাঁ, এবার মূল যেটা আমার বলার সেটা হচ্ছে কোথা থেকে উত্তর বেশি করা যায়। উত্তর সবসময় বেশি করা যায় অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পার্টটা থেকে। এবারে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে কি কি চ্যাপ্টার আছে স্যার? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে খুব ইজি চ্যাপ্টার যেগুলো রয়েছে, ট্যানজেন্ট নর্মাল, ট্যানজেন্ট নর্মাল থেকে অবশ্যই উত্তর করতে পারার কথা, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বা ম্যাক্সিমা মিনিমার টপিকটা, আরেকটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য ডেরিভেটিভ। তাহলে এই কটা চ্যাপ্টারের থেকে কিন্তু সোজা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং বিশেষ করে যে কোনো বইয়ের এক্সাম্পল যদি তুমি ফলো করো, সেটা যে বই করো, এসেন্দে, সাঁতরা, যে কোনো পাবলিকেশনের বই যখন তুমি ফলো করবে, তুমি দেখবে যে তার এক্সাম্পল সেকশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সিলেবাসটা তুলনামূলকভাবে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তুলনামূলক ইজি, ফলত এখানে নাম্বার পাওয়াটা খুব একটা কঠিন কিছু না। পরে রইল প্রবাবিলিটির টপিক। আমি প্রত্যেককে বলবো কন্ডিশনাল প্রবাবিলিটিতে এবং বেস থিওরেমে জোর দাও, কিন্তু ওর থেকে বেশি জোর দাও যেটুকু ডিস্ট্রিবিউশন আছে, কারণ ডিস্ট্রিবিউশন থেকে তোমাদের সরাসরি উত্তর আসবে এবং প্রশ্ন আসবে যেটা তুমি উত্তর করতে পারবে। এবং প্রবাবিলিটির ক্ষেত্রে যে পার্টগুলো গুরুত্বপূর্ণ, যেমন সবাই জানে যে সত্য মিথ্যার প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে যে 4 বার কথা বললে 3 বার সত্য কথা বলে, একটা লুডো ছক্কা ছোড়া হলো, তার মধ্যে সত্যি 6 পড়ার সম্ভাবনা কত, এরকম যে প্রশ্নগুলো আছে। প্লাস দুটি বাক্স আছে, একটিতে 5টি কালো বল 4টি লাল বল, অন্যটিতে 4টি কালো বল 3টি লাল বল, একটি বল এ পাত্র থেকে তুলে বি পাত্রে দেওয়া হলো, এবং বি পাত্র থেকে তোলা বলটি লাল হলে এ পাত্র থেকে যাওয়া বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। এই যে দুটো প্রশ্ন তোমাকে বললাম, এই দুটো প্রশ্নকে তোমরা যদি ভালো করে ফলো আপ করো, একটা কন্ডিশনাল প্রবাবিলিটির প্রশ্ন, একটা যদি ফলো আপ করো একটা বেস থিওরেমের প্রশ্ন, এবার বেস থিওরেম থেকে সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি। এবার পরীক্ষার ক্ষেত্রে কয়েকটা জিনিস, যে দেখো অবজেক্টিভ প্রশ্ন ফলত চেষ্টা করতে হবে যে যতটা আগে নিজে নিজে উত্তর করে ফেলা যায়, বেশিরভাগ সময়টায় নিজে নিজে যতটা উত্তর করে ফেলা যায় সেটা করে ফেলার। এবার ওএমআর সিটের কিছু নিজস্ব গাইডলাইন আছে। কোনো একটা প্রশ্নের একই জায়গায় তুমি প্রথমে মনে হলো এটা গোল পাকাবো, পরে মনে হলো যে না এ না ডিটা গোল পাকাবো, তাহলে এটা করলে কিন্তু হবে না। সেই জন্য যখন তোমরা ফাইনালি মার্কিং করবে, তোমাদের যেহেতু লুজ সিট দিচ্ছে, তুমি লুজ সিটে একটা জায়গায় প্রথমে ছোট ছোট করে করে নিতে পারো, যে 1 থেকে 10 লিখে নিলে 1 থেকে 10 পর্যন্ত যে অ্যান্সার গুলো হবে সেগুলো লুজ সিটে লিখে নিলে, আবার 10 থেকে 20 করার পর আবার লিখে নিলে, দিয়ে পরে গিয়ে ওএমআরটা ফিল আপ করলে, এতে হয়তো তোমার টাইম স্লাইডলি কনজিউম হবে, কিন্তু এই অপশনটা থাকবে না
যে তুমি প্রথমে এ তে গোল পাকিয়েছো, পরে আবার ডি তে গোল পাকাতে ইচ্ছা করছে, এরকম কোনো ঘটনা কিন্তু তোমার সাথে ঘটবে না। সাজেশন বলতে অঙ্কের যেটা একদম খোলাখুলি বলা যেতে পারে যে দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে তোমাদের পুরনো যে সালের প্রশ্ন, এরকম ভেবো না যে ওটা তো আমাদের সিলেবাস না। তোমাদের একই সিলেবাস, একই টপিক, একই মানে অঙ্ক রয়েছে ওখানে, শুধু ওটা হচ্ছে সাবজেক্টিভ বেসড কোশ্চেন ছিল, এখন তোমাদের কিছুটা পার্ট অবজেক্টিভ বেসড কোশ্চেন হচ্ছে। তাহলে বেস্ট হচ্ছে 2016 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত যে এইচএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনগুলোকে ফলো আপ করা। সেই কোশ্চেনগুলোকে যদি তোমরা ভালোভাবে ফলো আপ করো, দেখবে ওখানে ম্যাক্সিমাম কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো হচ্ছে একদম অবজেক্টিভ বেসডও অনেকগুলো কোশ্চেন আছে, সাবজেক্টিভও অনেকগুলো কোশ্চেন আছে। তো ওই কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে গেলে আমার আন্দাজ যে এবছর তোমাদের খুব একটা অসুবিধা হবে না। যেহেতু থার্ড সেমিস্টারে তোমাদেরই প্রথম ব্যাচ যারা বোর্ডের এক্সাম দিচ্ছ, বোর্ডের মানে কোশ্চেনে ফার্স্ট তোমরা এক্সাম দিচ্ছ অবজেক্টিভ বেসড, তো সেক্ষেত্রে আমার এটা ধারণা যে অঙ্কের প্রশ্ন খুব জটিল বা খুব ঘোরানো হবে এরকমটা হওয়ার সম্ভাবনা নেই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটা মানে কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে এবারে, যে দেখা গেল যে 50% কোশ্চেন দেখা গেল সাল থেকেই এসছে, সালে যেটা ব্রড কোশ্চেন ছিল এখন সেটা অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে। ফলত ফার্স্ট যেটা করো, 16 সাল থেকে তোমরা পরপর যতগুলোই সাল পাবে তার যে ব্রড কোশ্চেন, সেই ব্রড কোশ্চেনগুলো করো। আমি আলাদা করে তোমাদের কোনো সাজেশন বা কিছু দিচ্ছি না, বাট 2016 থেকে 2023 পর্যন্ত মাঝখানে 1 বছর পরীক্ষা হয়নি, প্রত্যেকটা সালের কোশ্চেন তার যে সলিউশনটা আমি পিডিএফ ফরম্যাটে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, স্যারকে দিয়ে দিচ্ছি, স্যার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা মেনলি কাজ করো, যেটুকুই টাইম আছে, ধরো কোনো একটা টপিক দেখছো, যে ম্যাট্রিক্স দেখছি, রিভিশন করছি, তো ফার্স্টে তুমি দেখে নাও 16 সাল থেকে 23 সাল, মানে একদম প্রায় 7-8 বছরের কোশ্চেন পাবে, 1 বছর বোধহয় মিসিং আছে, তো 7-8 বছরের যে কোশ্চেন পাবে তার ম্যাট্রিক্সে যতগুলো কোশ্চেন পড়েছিল ততগুলো দেখে নাও, ডিটারমিনেন্টে যতগুলো পড়েছিল দেখে নাও, যতগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়েছে ততগুলো দেখে নাও। ওখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড দিয়ে যে কোশ্চেন গুলো আছে, বা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড দিয়ে যে প্রশ্নগুলো আছে, দেখবে ওগুলো সালে বারবার পড়েছে এবং বেশ কিছু কোশ্চেন রিপিটেড কোশ্চেন। ফলে তোমরা সালটাকে খুব ভালো করে যাও, এটা আমার ফার্স্ট সাজেশন। সেকেন্ড সাজেশন হচ্ছে যে হতেই পারে যে 40টা যেহেতু কোশ্চেন, এখানে তো আর তোমাদের ওরকম অপশন কিছু নেই যে 4টের মধ্যে 2টো করতে হবে, 40টাই তোমাকে করতে হবে। ফলত এটা হতেই পারে যে 2 নাম্বার বা 4 নাম্বারের প্রশ্ন উত্তর হলো না। ম্যাথের ক্ষেত্রে যে প্যানিকটা তৈরি হয় যে আমি তো ক্লাস 10 পর্যন্ত ফুল মার্কস পেয়েছি, তাহলে এখন আমার 2টো প্রশ্ন সলভ হচ্ছে না কেন, হতেই পারে, কারণ সাবজেক্টটা তো ম্যাথামেটিক্স। ফলত এটা যে কোনো মুহূর্তে হতে পারে যে 2টো কোশ্চেন সলভ হলো না ওই সময় হলে, তো সেটা নিয়ে প্যানিক করবে না। তো এটাই মূল বলার, যে তোমরা ভালো করে পরীক্ষা দাও। আর আমার আর একটা শেষ প্রশ্ন থাকবে যে খুব শুনতে পাচ্ছি আপনার ছাত্রছাত্রীর আপনার মুখ থেকেও আগে শুনেছি যে স্যার ওই যে ওদের ধরুন 40 নম্বরের যে এমসিকিউ, সেক্ষেত্রে অনেক সাবজেক্টে ধরুন টাইমটা হয়তো যথোপযুক্ত হলেও ম্যাথের ক্ষেত্রে অনেকে বলছে সময়টা কম, বা এটা কিভাবে ম্যানেজ করবে স্যার ওরা? সময়টা দেখো, এটা ওই যে বললাম যে এখানে একটা সুবিধার ব্যাপার আছে। সেই সুবিধাটা হচ্ছে যে দেখো, সব কোশ্চেনই যে খুব ব্রড কোশ্চেন হবে এরকম না। দেখো 40 নম্বরে 40টা কোশ্চেন করতে তো 40 মিনিট সময় লাগার কথা, তো 40 মিনিট তো সময়টা নেই, সময়টা তো 1 ঘন্টার ওপর আছে। ফলত কিছু কোশ্চেন তোমার ডাইরেক্ট সলভ হয়ে যাবে, যেটা দেখলেই তোমার সলভ হয়ে যাবে, আর কিছু কোশ্চেন আছে যেটা তোমাকে খেটে সলভ করতে হবে। ফলত দুটো মিলিয়ে টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। বাট যেটাই আমি বারবার গুরুত্ব দিই যে মানে একদম লাস্টে গিয়ে পুরো ওএমআর ফিল আপ করবো, এটা করো না। 10টা কি 20টা যখন হয়ে যাচ্ছে তখন কিছুটা ওএমআর ফিল আপ করে নাও, যদি কোনো কোনো কোশ্চেনে তোমার কনফিউশন থাকে তুমি সেটা করো না, কিন্তু একটু দেখে দেখে করো। যে অনেকের হয় যে হয়তো 5 নম্বর প্রশ্নের ওএমআরটা গোল পাকাতে গিয়ে 6 নম্বরটা গোল পাকিয়ে ফেলেছে, 6 থেকে বাকি গোটাটাই দেখা গেল যখন 7-এ যাচ্ছে তখন 6-এরটা গোল পাকাচ্ছে। ফলত ওএমআরটাকে একটুখানি ভালোভাবে
লক্ষ্য করে ফিল আপ করতে হবে, কারণ তোমার ওএমআর চেঞ্জ হয়ে যাবে বা ওএমআর তোমাকে ওখান থেকে দিয়ে দেবে আলাদা করে একটা, এরকম হবে কিনা আমার কোনো ধারণা নেই। ফলত ওএমআর ফিল আপটা খুব ইম্পর্টেন্ট পার্ট। টাইমটা খুব বেশি প্রবলেম হবে না। যারা মানে ধরা যাক 11-12 থেকে জয়েন্টের প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে তো এই প্যাটার্নটায় তারা অলরেডি হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার কথা, কারণ ওখানেও 25টা প্রশ্ন থাকে। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর স্যার যেটা বললেন যে পিডিএফ এর যে ব্যাপারটা, এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর শেষ করার আগে আরো একটা কথা বলবো, স্যারের স্টুডেন্ট কিন্তু বহু স্টুডেন্ট রাজ্য জুড়ে র্যাঙ্ক করে, যেমন এবছরও একজন হচ্ছে যে জেইতে র্যাঙ্ক করেছে, ও আমার কাছে বায়োলজিটা পড়তো, স্যারের কাছে ম্যাথটা পড়তো। তো তার ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে নাও, তারপর চ্যানেলে লক্ষ্য রাখো। স্যার আপনাকে আরেকবার ধন্যবাদ।